হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের এবিটিএ টেস্ট পেপারের প্রথম সেট 1, যেটা তোমাদের আর্টসের পেজ নম্বর 6 থেকে শুরু হচ্ছে। ওকে, দেখো তার আগে আমি তোমাদের বলে দিই যে আমরা এবিটিএ টেস্ট পেপার এইরকমভাবে সলভ করব যে একটা এমসিকিউ যখন আসবে তখন 4টে অপশন থাকবে, আমরা জানি। সেই 4টে অপশন সম্পর্কে আমাকে জানতে হবে, দেন তাহলে আমরা ফাইনাল পরীক্ষায় গিয়ে দেখব যে এই এমসিকিউ গুলো থেকে আলটিমেটলি কমন আসবে। তো তোমাদের প্রথম সেট 1-এ এইরকম বের করে পেজে দেখবে 24টা এমসিকিউ রয়েছে, এবং তার পরের পেজে যখন দেখবে মোট 16টি এসএকিউ রয়েছে, তাই কি না? তো এই 40টি কোয়েশ্চেনই আমরা উত্তর সহ আলোচনা করব। তার সঙ্গে বড় প্রশ্নগুলো কি কি এসছে সেগুলো আমাদের সাজেশন থেকে মোটামুটি কমন এসছে কিনা আমি সেটা দেখব। তো আমি তোমাদের জন্য প্রথমেই এই 3টে সেট একদম আনসলভড করে রেখেছি, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমি এই কোয়েশ্চেনগুলোকে আবার ডাবল করে তোমার কপি পেস্ট করেছি। ওকে, দেন এইরকম ভাবে লিখেছি। তার কারণ কি, আমরা এক্সপ্লেন করে যদি জিনিসগুলো পড়ি তাহলে আমাদের ব্রেনে একদম সেট হয়ে যাবে, মুখস্থ করার কিছু দরকার থাকবে না। তোমরা দেখবে যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কি করে, শুধুমাত্র অ্যান্সারগুলো দাগ দিয়ে দেয়, তোমরাও সেগুলো দেখতে যাও, যে দেখতে পাও যে মাত্র 20 মিনিটে 5টা 6টা সেটের এমসিকিউ উত্তর দিয়ে দিয়েছে। আলটিমেটলি তোমার উত্তর জেনে কোনো লাভ নেই যদি সেই প্রশ্নের তুমি উত্তর নিজে থেকে না অ্যানালাইসিস করতে পারো। এমসিকিউ বা এবিটিএ সলভ করে কোনো লাভ হবে না। ওকে, তো প্রথম কোশ্চেন আমরা শুরু করছি। দেখো, প্যারালাল মিথ কে রচনা করেন? এটা আমাদের কমন কোয়েশ্চেন্স, যে আমি যে তোমাদের চ্যাপ্টার ধরে ধরে এসএকিউ এমসিকিউ এবং কনসেপ্টগুলো পড়িয়েছি সেখান থেকে দেখবে অলমোস্ট 40টা কোশ্চেনের মধ্যে 35 থেকে 36টা কমন পাবে। তার মধ্যে এটা একটা কমন কোয়েশ্চেন। আমরা জানি প্যারালাল মিথ ছিল জে.এফ বিয়ারলাইনের লেখা, তাই কি না? এখানে উইলিয়াম কেরি সম্পর্কে একটা তথ্য মনে রাখবে, যে উইলিয়াম কেরি 1891 সালে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ বই লিখেন। কোয়েশ্চেন দেয়, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ বই কে লিখেছিলেন? উইলিয়াম কেরি। কবে? 1851 সালে। নেক্সট দেখো, লিজেন্ডস, এই যে নিচের শব্দ কোথা থেকে এসছে? তো আমরা বেশিরভাগই শব্দ গ্রিক শব্দ থেকে করে দিই, কিন্তু এটার উত্তর গ্রিক হবে না। এখানে যে লিজেন্ড শব্দটি এসছে সেটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে এসেছে, সংস্কৃতিও হবে না, হিব্রুও হবে না। ওকে, নেক্সট দেখো 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কে বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর? এটাও কমন কোশ্চেন। এটা বলেছেন আমাদের রাশিয়ার রাষ্ট্রপতি লেনিন। দেখো, লেনিনের লেখা একটা বই খুবই ইম্পর্টেন্ট, দ্য হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। তিনি 1817 সালে এই বইটা লিখেছিল। দ্য হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? অনেকবার তোমাদের কোয়েশ্চেন দেয়, ঠিক আছে। নেক্সট, কোন বছর নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? তো আমরা জানি নানকিং এর মেইন যে যুদ্ধ চীনের সঙ্গে, কার সঙ্গে কার হয়েছিল? চীনের সঙ্গে ব্রিটিশদের হয়েছিল, তাই কি না? যদি সালটা মনে করতে পারি আমরা তাহলে ভালো হয়। কত? 1838 থেকে মোটামুটি 1840-41, এবং সন্ধিটা হয়েছিল 1842 সালে। কিন্তু দেখো তোমাদের এখানে অপশন নেই 1842, তো কাছাকাছি 1841 রয়েছে, সুতরাং আমরা অ্যান্সার করবো 1841 খ্রিস্টাব্দে। ওকে, আশা করি তোমরা এগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, কে ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত? এগুলো আমাদের কমনের মধ্যেই। তো ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় নর্মালি টিপু সুলতানকেও হবে না, হায়দার আলীও হবে না, নানা ফড়নবিস। নানা ফড়নবিস কি ছিল? তোমার মারাঠা নেতা ছিলেন। ওকে, মারাঠা নেতা, এবং তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন। নেক্সট, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো আমরা জানি কলকাতা সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল কবে? 1774 খ্রিস্টাব্দে। মনে রাখবে কোন আইনের মাধ্যমে? সেটা হচ্ছে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং, পুরোটা লিখছি না আমি, রেগুলেটিং লিখেই দিলাম, অ্যাক্ট বা আইনের মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল 1774 সালে কলকাতায়। আর সেই সময় প্রথম যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেটা হচ্ছে স্যার এলিজা এমপে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কমন কোশ্চেন। 7 নম্বর দেখো, 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে,
নিচের কোনটি শেষ সনদ আইন? তো আমরা জানি প্রথম সনদ আইন মনে রাখবে 1793 সাল থেকে শুরু হয়েছিল। সনদ আইনগুলো 20 বছর পর পর এসছে, তাহলে 20 বছর পর যদি হয় নেক্সট 1813, তারপরে এসছিল আবার 20 বছর 1833, তারপরে এসছিল লাস্ট 1853। তাহলে প্রথম এসেছিল 1793 সালে, লাস্ট এসেছিল 1853 সালে। ওকে, মোট কয়টি এসেছিল? 1 2 3 4। এর মধ্যে 1813 সালের সনদ আইনের গুরুত্ব, 1833-এর সনদ আইনের গুরুত্ব আমরা পড়েছি। তোমরা আমাকে কমেন্টে একটা করে গুরুত্ব এগুলো বলো। ওকে, আমি অবশ্যই তোমাদের কোয়েশ্চেন করব কমেন্টে। আমার শুধুমাত্র চ্যানেলের রিচ গ্রোর জন্য না, তোমাদের নলেজ এনরিচ করার জন্য আমি মেনলি কোয়েশ্চেনগুলো করব, ঠিক আছে? তাই তোমরা কমেন্ট করতে কিন্তু বিন্দু মাত্র দ্বিধাবস্ত করবে না। সরি, নেক্সট দেখো, আট নম্বর কোয়েশ্চেন, হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। এই হিন্দু কলেজটা তৈরি হয়েছিল তোমার 1817 সালে, ঠিক আছে? কিন্তু বর্তমান নাম চেঞ্জ করে করে দেওয়া রয়েছে প্রেসিডেন্সি কলেজ, যেটা কলকাতায় অবস্থিত এবং খুব ফেমাস কলেজ। নেক্সট, কে প্রতিষ্ঠা করেন সত্য সাধক সমাজ? তো আমরা জানি সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে, তাই কি না? ইনারও বাড়ি কোথায় করেছিলেন? মহারাষ্ট্রের পুনেতে। হ্যাঁ, শর্টকাটে লিখছি, মহারাষ্ট্রের পুনেতে প্রতিষ্ঠা করেছিলেন 1873 খ্রিস্টাব্দে। দেখো, মহারাষ্ট্রের পুনেতে। এবং এই যে সত্য সাধক সমাজের যে নেতা জ্যোতিরাও ফুলে, তিনি একজন মালি সম্প্রদায়ের নেতা ছিলেন, মানুষ ছিলেন, ঠিক আছে? এবং তিনার যে স্ত্রী, দুজন মিলে করেছিলেন সাবিত্রী রাও ফুলে। সম্ভবত এই নামটা মনে রাখবে। নেক্সট দেখো, কবে ভারতবর্ষে বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়? তো আমরা জানি বিধবা পুনর্বিবাহ আইন পাস করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই কি না? লর্ড ডালহৌসির সময়কালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডালহৌসি। কবে হয়েছিল? 1856 সালে, এটা মনে রাখবে। তাহলে বলো, এই যে লর্ড ডালহৌসি বললাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বললাম, এইগুলো যদি দেখবে অটোমেটিক তোমার সঙ্গে একটা গল্প হয়ে যাবে বিধবা বিবাহ আইন। তাহলে অটোমেটিক তুমি মনে রাখতেও কি হবে? ইজি হবে, ঠিক আছে? তোমরা কি চাও, শুধুমাত্র আমি অ্যান্সার দাগ দিয়ে দেবো, নাকি এরকম এক্সপ্লেন করে তোমাদের সামনে এবিটিএ টেস্ট পেপার সলভ করবো? সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও, কারণ তোমাদের মতামত প্রাধান্য অবশ্যই পাবে। এখানে দেখো লিখে দেওয়া রয়েছে। নেক্সট, কে প্রথম ভারতে ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রচলন করেন? এটা একটা খুব কনফিউশন কোয়েশ্চেন। দেখো, প্রথম ডিভাইড অ্যান্ড রুল প্রচলন করেছিলেন লর্ড কার্জন। মেইনলি লর্ড কার্জন 1798 থেকে, সরি একটু ভুল হয়েছে আমার, এটা হবে 1898 থেকে 1905 সাল পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন। এই সময় তিনি একটা জিনিস নিয়ে এসেছিলেন, বঙ্গভঙ্গ, এখানে লিখে রেখেছি। এই বঙ্গভঙ্গের মাধ্যমে তিনি প্রথম বাঙালিদেরকে, বিশেষ করে কারণ ব্রিটিশরা তো বাংলাতেই মেইনলি ব্যবসা বাণিজ্য করতো, বাঙালিদেরকে পূর্ববঙ্গ আর উত্তরবঙ্গে ভাগ করেছিল, ঠিক আছে? পশ্চিমবঙ্গে। এটার মেন কারণ ছিল ধর্মের ভিত্তিতে ভাগ করা, লর্ড কার্জন। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, ফাদার অফ কমিউনাল অ্যাওয়ার্ড। হ্যাঁ, ফাদার অফ কমিউনাল অ্যাওয়ার্ড। এই ফাদার অফ কমিউনাল অ্যাওয়ার্ড বলা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার করে দিলাম, র্যামসে ম্যাকডোনাল্ড। তোমরা একটা জাস্ট খাতা করে নিতে পারো, দেন আমি যে তথ্যগুলো লিখছি সেগুলো যদি না জানো তোমরা অবশ্যই নোট ডাউন করবে, ঠিক আছে? হ্যাঁ, আবারও বলা হয় আরেকজনকে, দেখবেন যে ভারতে প্রথম সাম্প্রদায়িকের ভিত্তিতে ভোট চালু করেছিল, প্রথম সাম্প্রদায়িকের ভিত্তিতে ভোট, সেটা হচ্ছে লর্ড মিন্টো, ঠিক আছে? একে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেকটরেট। কি বলা হয়? ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট মানে কি বলতো? ধর্মের ভিত্তিতে ভোট প্রদান করা। ক্লিয়ার? তাহলে তিনজনই কিন্তু ফাদার। মেইন ফাদার হচ্ছে লর্ড কার্জন, ঠিক আছে? এদের মেইন পলিসি ছিল আমাদের মধ্যে ভাগ সৃষ্টি করে দেওয়া, যেটা বাস্তবেও খুব দুঃখ লাগে, খারাপ লাগে। বর্তমানেও দেখবে আমাদের ভারতবর্ষে রিসেন্টলি মানে সব জিনিস নিয়ে হিন্দু মুসলিমের একটা রাজনীতি হচ্ছে।
আর এর জন্য আমাদের বর্তমানে যে কেন্দ্র সরকার রয়েছে, যে রাজ্য সরকার রয়েছে, ভীষণভাবে দায়ী। আমরা মেইনলি ধর্মের দিকে ফোকাস করতে গিয়ে এডুকেশনকে ভুলে যাচ্ছি, আমাদের যে ডেভেলপমেন্ট করার কথা হেলথ কেয়ারে সেগুলো ভুলে যাচ্ছি। হ্যাঁ, শুধুমাত্র আমরা এখন ধর্ম নিয়েই বেশি চর্চা করে থাকি, যেটা আমাদের দেশের পক্ষে এবং আগামী প্রজন্মের জন্য, বিশেষ করে তোমাদের জন্য ভীষণই একটা ক্ষতিকর সময়কাল। কারণ এই সময় আমাদের প্রোগ্রেস করা উচিত, চীনের মতন ডেভেলপমেন্ট করা উচিত, ধর্মগুলোকে সাইড রাখা উচিত, কারণ ধর্ম তো পালন সবার মনের মধ্যে রয়েছে, তাই না? আশা করি তোমরা বেটার ম্যাচুরিটির সঙ্গে একজন দেশপ্রেমিক জনগণ হবে। নেক্সট দেখো, কে মুসলিম লীগ গঠন করেন? এটাও একটা কনফিউশন কোয়েশ্চেন। তো মুসলিম লীগ যখন গঠন করার কথা থাকবে, অবশ্যই আমরা নবাব সলিমুল্লাহর কথা বলবো। কিন্তু এই মুসলিম লীগ গঠন হওয়ার সময় প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন আগা খান। হ্যাঁ, তো এর অ্যাকচুয়ালি কয়েকজন মিলে এটা গঠন করেছিল। তো মেইনলি নবাব সলিমুল্লাহকে প্রধান ধরা হয়, কিন্তু সভাপতি করেছিলেন আগা খান। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দটির অর্থ কি? আমরা জানি গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দের অর্থ ছিল ঈশ্বরের মানুষ, অর্থাৎ তিনি নিম্ন বর্ণের হিন্দুদের জন্য একটা পত্রিকা প্রকাশ করতেন। দেখো, যদি আমরা দেখি না, আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা জিনিস খুবই খারাপই বলতে পারো, যে আগে একটা সময় ছিল যে স্পর্শ, মানে যদি কোনো উচ্চ বর্ণের মানুষের গায়ে নিম্ন বর্ণের মানুষের গায়ে টাচ হয়ে যেত, তাহলেও ওই নিম্ন বর্ণের মানুষকে চরমভাবে প্রহার করা হতো। এটা অনেকটাই আস্তে আস্তে কমে এসছে। তো সেই সময় গান্ধীজি এই নিম্ন বর্ণের মানুষদেরকে প্রাধান্য দিয়ে একটা পত্রিকা রচনা করেছিলেন, হরিজন, যেটার শব্দ ছিল ঈশ্বরের মানুষ। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। রুজভেল্টের পরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, তখন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন ট্রুম্যান। অর্থাৎ যদি এরকম কোয়েশ্চেন দেয় যে ঠান্ডা লড়াইয়ের সময় প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিলেন? হ্যারি ট্রুম্যান। ওকে, আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, রেকর্ডিং হচ্ছে তো, 1 মিনিট দাঁড়াও। ঠিক আছে, হচ্ছে, হয়তো সামনে যে টাইমটিকে দেখায় সেটা দেখাচ্ছে না, যাই হোক। নেক্সট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? তো আমরা জানি তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন অজয় মুখোপাধ্যায় হবে না, মাতঙ্গিনী হাজরা হবে না, চৈত্র পাণ্ডে হবে না, সতীশচন্দ্র সামন্ত, এবং তিনি মেদিনীপুরের তমলুকে, তাই কি না? এই প্রথম তোমার তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট দেখো, আর তোমরা কিন্তু অবশ্যই 4টে এমসিকিউ পড়বে, দেন আনসার করবে, নাহলে পরীক্ষায় কিন্তু ভুলে যাবে। ক্যাবিনেট মিশন ভারতবর্ষে কোন বছর আসে? তো ক্যাবিনেট মিশন এসেছিল ভারতবর্ষে 1946 খ্রিস্টাব্দে, এবং ক্যাবিনেট মিশনের 3জন সদস্য ছিল। ঠিক আছে, বিজ্ঞানী, সরি, 3জন সদস্যের মধ্যে একজন ছিলেন আলেকজান্ডার, প্যাথরিক লরেন্স, আরেকটা নাম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে প্যাথরিক লরেন্স ছিলেন। প্যাথরিক লরেন্স যিনি ছিলেন, তিনি ছিলেন এই ক্যাবিনেট মিশনের সভাপতি, তাই কি না? আর আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, 1942 সালে আরেকটা কমিশন এসেছিল, সেটা হচ্ছে ক্রিপস মিশন। এটা কোশ্চেনে তাই, ক্রিপস মিশন কবে এসেছিল? হ্যাঁ, আরেকজন ছিল বিজ্ঞানী স্ট্যাফোর্ড ক্রিপস। একজন ক্রিপস ছিল, একজন প্যাথরিক লরেন্স, এবং একজন ছিল আলেকজান্ডার ডাফ। এই 3জন। নেক্সট, এটা একটা স্তম্ভের কোশ্চেন রয়েছে, অর্থাৎ স্তম্ভ 1 আর স্তম্ভ 2। এটা আমি তোমাদের মেইন কোশ্চেনে ফিরে যাচ্ছি, দেন এখান থেকে সলভ করার চেষ্টা করছি। দেখো, 2টে স্তম্ভ, ন্যাটো, সিয়েটো, সেন্টো, আঞ্জুস, আর এদিকে সাল দেওয়া হয়েছে, কোনটা কবে তৈরি হয়েছে? তো আমরা জানি ন্যাটো তৈরি হয়েছিল 1949 সালে, তাই কি না? সরি, একটু মিস্টেক হয়ে গেছে। তো ন্যাটো কার নেতৃত্বে তৈরি হয়েছিল? আমেরিকার নেতৃত্বে। প্রথমে 12টি দেশ নিয়ে হয়েছিল, এখন প্রায় 30টির উপর দেশ রয়েছে। তাহলে ন্যাটো গঠন হয়েছিল কবে? 1949 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1-এর বি। হ্যাঁ, সিয়েটো গঠন হয়েছিল 1954 খ্রিস্টাব্দে, এবং সেন্টো গঠন হয়েছিল 1958। সেন্টো সব আমরা পড়েছি, রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের বলেছিলাম। এটা অ্যাকচুয়ালি দিয়েছে ইতিহাসের 7ম অধ্যায় থেকে কোশ্চেনটা, কিন্তু এটা তোমরা কোথায় পেয়ে যাবে? যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তারা
দুই নম্বর চ্যাপ্টারে ভীষণ ভালোভাবে পেয়ে যাবে, যেগুলো আমি ডিটেলস আলোচনা করেছিলাম। আর যাদের ইতিহাসের সপ্তম অধ্যায় আছে তাদের দেখবে কনসেপ্ট ভিডিও আমি আলোচনা করিনি, কারণ তোমরা অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের ভিডিওটা দেখো, তাহলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে, কারণ হুবহু সেম। আর আঞ্জুস যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে 1951 সালে। আঞ্জুস মানে কি বলতো? আচ্ছা, আমি এখানে এক্সপ্লেন করে দিই। তো এই হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সিয়াটো, সাউথ ইস্ট এশিয়ান ট্রেড অর্গানাইজেশন। সেন্টো, ট্রিটি অর্গানাইজেশন, সরি, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, মিডল ইস্টকে নিয়ে হয়েছিল। আনজুস, ANZUS, আন ফর অস্ট্রেলিয়া, NZ ফর নিউজিল্যান্ড, যারা ক্রিকেট দেখো তারা ইজিলি মনে রাখতে পারবে, নিউজিল্যান্ড। আর US ফর আমেরিকা যুক্তরাষ্ট্র, যেটা 1951 সালে তাদের মধ্যে গঠন হয়েছিল। ওকে, এই কোশ্চেনের উত্তরগুলো খুবই করা সহজ। দেখো, তুমি মনে করো যে শুধুমাত্র ন্যাটোটা কবে তৈরি হয়েছে সেটা জানো, বাকিগুলো জানো না, তাও দেখো একের কি হবে, একের বি, তাই কিনা অপশনগুলো দেখো এলিমেন্ট করা যাবে। তাহলে একের বি কোথায় আছে? একের বি দেখো একমাত্র এটাই দেওয়া হয়েছে, একের বি, তাহলে সুতরাং আমাদের এই অপশনটাই কিন্তু কারেক্ট হবে। যখন বড় হবে তখন তোমরা বিভিন্নভাবে MCQ সলভ করা প্রসেস শিখতে পারবে আরো। নেক্সট দেখো, নিচের কোন রাষ্ট্রটি নির্জোট আন্দোলনের সদস্য ছিল না? নির্জোট আন্দোলন বলতে নন অ্যালাইনমেন্ট মুভমেন্টকে বোঝায়, বা সহজ ভাষায় জোট নিরপেক্ষ আন্দোলনকে বুঝিয়ে থাকে। ওকে, তো অবশ্যই কারা কে সদস্য ছিল না? ভারত ছিল। যুগোস্লাভিয়ায় তো হয়েছিল বেলগ্রেড সম্মেলন 1961 সালে, তাই না? নন অ্যালাইনমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? বেলগ্রেডে 1961 সালে। ফ্রান্স হবে না, মিশর হবে। তো ঠিক আছে, ফ্রান্সরা মেইনলি তোমার কি ছিল, ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ছিল, ফ্রান্স, ইউনাইটেড কিংডম। ওকে, নেক্সট দেখো 19 নম্বর, দাদাত শব্দটির অর্থ কি? দাদাত শব্দটির অর্থ আমরা জানি যে উত্তেজনা প্রশমন করা, অর্থাৎ কমানো, বা আমরা এটা বলতে পারি পুরনো বন্ধুত্বের পূর্ণ প্রতিষ্ঠা। কারণ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানি আমরা দুটো শক্তির মধ্যে হয়েছিল, তাই না? একটা ছিল অক্ষ শক্তি, আর একটা ছিল কি বলো তোমরা, মিত্র শক্তি, তাই কি না? আর মিত্র শক্তিরা জয়ী হয়েছিল, আর এই জয়ী দলের মধ্যে ছিল একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ US, এবং একদিকে সোভিয়েত ইউনিয়ন, USSR অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, তাই কি না? এরা একসঙ্গে মিত্র শক্তির সময় যুদ্ধ করেছিল ঠিকই, কিন্তু পরবর্তীকালে এদের মধ্যে দেখা দিয়েছিল কি, ঠান্ডা লড়াই। তো এই একটা সময় ছিল মোটামুটি 1962 থেকে বলতে পারি 1973 সাল পর্যন্ত, যখন এদের সম্পর্ক অনেকটা বেটার হয়েছিল। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা যেমন একসাথে লড়াই করেছিল, তেমন একটা সম্পর্ক সৃষ্টি হয়েছিল। আর এটা কি বলা হয়, দাদাত পর্যায়। এগুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে ডিটেলসে আলোচনা করেছি, যারা কনসেপ্ট ক্লাস করেছে তারা ইজিলি বুঝতে পারবে। নেক্সট দেখো, কোরিয়া যে অক্ষরেখা বরাবর বিভক্ত হয় সেটা কত? সেটা হচ্ছে 38 ডিগ্রি বরাবর, তাই কি না? 38 ডিগ্রি বরাবর, সম্ভবত 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর। তোমরা একটু চেক করবে, ভিয়েতনাম যে ছিল, দক্ষিণ ভিয়েতনাম আর উত্তর ভিয়েতনাম, এটা মনে হয় ভাগ হয়েছিল। হ্যাঁ, তবে এটা উত্তর হবে এটা। নেক্সট, ডিকলোনাইজেশন। ডি ইংরেজিতে হচ্ছে কোলোনাইজেশন, মানে কি? আমরা দেখেছিলাম একটা সময় ব্রিটিশরা বিভিন্ন দেশে সাম্রাজ্য বিস্তার করেছিল। এই বিভিন্ন দেশে সাম্রাজ্য বিস্তার করা ছিল, যেমন তার মধ্যে আমাদের দেশ ছিল একটা, ভারতবর্ষ। এটা ছিল কলোনাইজেশন। এরা যখন আমাদের দেশ ছেড়ে চলে গেল, দেন আমরা স্বাধীন হয়ে গেলাম। 12 বিভিন্ন দেশ ছিল, ইন্দোনেশিয়া, এদিকে দক্ষিণ আফ্রিকার দেশ, তারা যখন স্বাধীন হয়ে গেল, সেই প্রসেসটাকে বলছে ডিকলোনাইজেশন। ওকে, এটার মেইন যে প্রথম ব্যবহার করেছিলেন তিনি ছিলেন মরিস জুলিয়াস ভন। ক্লিয়ার? অল্টার নিপম্যান কি? অল্টার নিপম্যান বার্নার বার্ড ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত, তাই কি না? নেক্সট, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে রচনা করেন? খুব ইম্পর্টেন্ট। এই বইটি রচনা করেছিলেন বিশ্বেশ্বরাইয়া। বিশ্বেশ্বরাইয়া ছিলেন ভারতের যে দ্বিতীয়, সরি এটা ভুল বলছি, মহলানা মুস্তফা, ঠিক আছে। বিশ্বেশ্বরাইয়া প্রথম তোমার এই বইটা লিখেছিল, অর্থাৎ ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি করার জন্য একটা রোড ম্যাপ। নেক্সট দেখো, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? অবশ্যই ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন।
সার্ক এর প্রতিষ্ঠাকালে কতগুলি সদস্য ছিল? সার্ক সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিনাল কোঅপারেশনস, তাই কি না? প্রথম দেখো বলেছে প্রতিষ্ঠাকালে, তো প্রতিষ্ঠাকালে 7টি দেশ, বর্তমানে কয়টি দেশ? বর্তমানে 8টি দেশ। এই 8টি দেশের মধ্যে শেষ কে ছিল? শেষ ছিল আফগানিস্তান যুক্ত হয়েছিল। কবে যুক্ত হয়েছিল? 2007 সালে। বাকি তো 1981 দিকে সৃষ্টি হয়েছিল, তাই তো 85 দিকে। সার্কের 7টি দেশের নাম তোমরা কে জানো আমাকে কমেন্টে জানো। তো দেখো এই হলো 24টা এমসিকিউ। আমরা শুধুমাত্র উত্তর যে আলোচনা করলাম তা না, সাথে সাথে আমরা কি অনেক কিছু ডিসকাশন করলাম। এই 24টা কোয়েশ্চেনকে তুমি যদি দেখো ইজিলি 2 দিয়ে গুণ করে আমরা 40, 48 বা 50টা কোয়েশ্চেন বলতে পারি যে আমরা আলোচনা করলাম। এইরকম ভাবে যদি 10টা সেট করি তাহলে অলমোস্ট আমাদের 500টা এমসিকিউ আলোচনা হয়ে যাবে, এর বাইরে আর কিছু থাকবে না। তোমরা অনেকেই মনে করতে পারো যে স্যার আমাদের এই পিডিএফ গুলো দরকার লাগতে পারে। দেখো আমি আগেই বলেছি, ফ্র্যাঙ্কলি বলছি যে ইউটিউবে আমি যা পড়াবো একদম ফ্রি, কিন্তু যখন আমি পিডিএফ থেকে পড়াবো এই পিডিএফ গুলো নেওয়ার জন্য তোমাকে অবশ্যই কিছু পে করতে হবে। আর যেটা আমি বারবার বলি, এই পিডিএফ গুলো সমস্ত, শুধু এই পিডিএফ না, তোমাদের বলেছিলাম যে বিটিএ টেস্ট পেপারের সমস্ত পিডিএফ সহ রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের সমস্ত অধ্যায় যেগুলো আছে সেগুলোর জন্য তোমাদেরকে মাত্র 99 রুপিস পে করতে হবে। যদি কেউ দুটো একসাথে না 169, ঠিক আছে? তো অনেকে দেখবে এই 169 দিতে গিয়েও আমি দেখি মাঝে মাঝে আমাকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের কমেন্ট করে, ভাই তোমার যদি না নেওয়ার দরকার থাকে কোনো দরকার নাই, আমি তোমাকে জোর করছি না, আমি ইউটিউবে তোমার জন্য ফ্রিতে পড়াবো, তুমি ফ্রিতেই নাও, ঠিক আছে? তুমি ফ্রিতে দেখো। কিন্তু যেহেতু এইসব জিনিসগুলো করতে আমাদের একটা সময় লাগে, হ্যাঁ, আমাকেও কাউকে দিয়ে এগুলো করাতে হয়, তাকেও কিছু পে করতে হয়, আমারও আদার্স অন্যান্য অনেক কাজ আছে, সেই কারণে একটা মিনিমাম ফিজ রাখার। আর তাছাড়া আরেকটা মেন কারণ হচ্ছে যদি মিনিমাম ফিজ না থাকে তো আমার যে পিডিএফ গুলো যাবে সেগুলো দেখবে অপব্যবহার হবে। বিভিন্ন জন মাইক্রো করে নিয়ে যাবে, বিভিন্ন জন যেখানে সেখানে শেয়ার করবে। আমি চাই না এইরকম একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হোক, তাই জন্য মিনিমাম একটা ফিজ রাখা, যেটা পুরো সালে তোমার ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞানে তুমি যদি এই পিডিএফ গুলো ফলো করো, আমি 100% বলছি, তোমাকে কেউ 90 থেকে 95% পাওয়া থেকে আটকাতে পারবে না। তোমার যদি এক্সট্রা নলেজ আরো বেটার থাকে তুমি 100 স্কোর করতে পারো। তো এত কম ফিজে পাওয়ার পরেও যখন কেউ উল্টো পাল্টা কথা বলে, সিরিয়াসলি বলছি ভীষণই রাগ ওঠে। আর আমি এমনিতেও কিন্তু ভীষণ রাগি, ঠিক আছে? তো অবশ্যই আমাকে কিন্তু পার্সোনাল মেসেজ বা কমেন্ট করার আগে অবশ্যই ভেবে চিন্তে বলবে। তোমার না দরকার থাকতে পারে, কোনো ব্যাপার নেই, তুমি ইউটিউবে ফ্রিতে দেখো, ঠিক আছে? যাই হোক, আমাদের এমসিকিউ গুলো হয়ে গেল। এসিকিউ জাস্ট 1 মিনিট আমি ওয়েট করে নিই। আমার ঠান্ডা লেগেছে জানো, ওই জন্য তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো দিতে পারছি না। যেহেতু এই বিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে, আমার মনে হয় লেট না করাই উচিত। জাস্ট এটা একটা শুরু করি, কষ্ট হচ্ছে কিন্তু আলটিমেটলি করতে হবে। সরি। নেক্সট দেখো এসে কি কোয়েশ্চেন, 16টা আছে জানি। বলছে আফ্রিকাকে কেন অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয়? অ্যাকচুয়ালি গল্পটা আমি বলছি, তুমি রিপোর্টে নেবে, সেম লেখা আছে। অ্যাকচুয়ালি পশ্চিমার যে দেশগুলি ছিল, পশ্চিমার দেশ বলতে ইউরোপের যে বিভিন্ন দেশ, তাই কি না? অর্থাৎ ব্রিটিশ, ফ্রান্স, জার্মান, এই সমস্ত দেশগুলোর কাছে আফ্রিকার যে রীতিনীতি, আফ্রিকার যে তোমার বৈশিষ্ট্য, সেগুলো অজানা ছিল। হ্যাঁ, তারা অজানা ছিল এবং তাদের এই অজানা দৃষ্টিকোণ থেকে তারা বলেছিল আফ্রিকা একটা অন্ধকার আচ্ছন্ন মহাদেশ। অর্থাৎ এখানকার যে নিজস্ব একটা সংস্কৃতি আছে, এদের যে কালচার রয়েছে, সেই কালচারটাকে নিজেরা আবিষ্কার করতে না পেরে তাদের মনে হয়েছিল যে আফ্রিকা একটা খুব পিছিয়ে পড়া দেশ, একটা পিছিয়ে পড়া মহাদেশ। সেই রেসপেক্টে নেগেটিভ দিক থেকে তারা নাম দিয়েছিল অন্ধকার আচ্ছন্ন মহাদেশ। কিন্তু বর্তমানের বেশিরভাগই দেশ আফ্রিকার প্রত্যেকটা দেশের যে কালচার রয়েছে সেই কালচারকে ভ্যালু দেয়, গুরুত্ব দেয়, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই আফ্রিকায় বিভিন্ন তোমার দুর্ভিক্ষ বা অভাব অনটনের পরিমাণটা বেশি, ঠিকই আছে, সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর সমস্ত মানুষকে এগিয়ে আসা উচিত। আর এই যে আফ্রিকার কে অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলেছিলেন, এটা বলেছিলেন ব্রিটিশ লেখক হেনরি মর্টন স্ট্যানলি। কবে বলেছিলেন? 1978 সালে। ঠিক আছে? যেমন রুডিয়ার্ড কিপলিং বলেছিল যে সাদা চামড়ার মানুষের কাছে কালো চামড়ার মানুষের হচ্ছে বার্ডেন একটা। হ্যাঁ, তো এরকম আমি একবার বলেছিলাম তোমাদের, এখানে আর লম্বা করছি না। নেক্সট দেখো মুক্তদার নীতি। মুক্তদার নীতি খুবই সহজ, এটা হচ্ছে চীনে চালু করেছিল, বা চীনে শুরু করেছিল কারা? মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছিল। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লাভের জন্য বলেছিল যে চীনে অন্য কোনো বিদেশি তার সাম্রাজ্যের প্রভাব বিস্তার করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে সবাই, কিন্তু নিজস্ব কোনো ঘাঁটি তৈরি করতে পারবে না। এই নীতিটাই মুক্তদার নীতি নামে পরিচিত। 1899 সালে যিনি ঘোষণা করেছেন।
নেক্সট, মার্কেন্টাইলবাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এটা একটা কনফিউশন কোশ্চেন। তো তোমাদের সিলেবাস অনুযায়ী মার্কেন্টাইলবাদ শব্দটি অ্যাডাম স্মিথ তার যে বই ছিল ওয়েলথ অফ নেশনস 1776 সালে তিনি লিখেছিলেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ ইকোনমিস্ট অর্থাৎ অর্থনীতিবিদ, সেখানে লেখা রয়েছে যেগুলো বললাম এগুলো। আচ্ছা, প্রথম শিল্প বিপ্লব কোথায় দেখা দিয়েছিল? তো আমরা অবশ্যই জানি প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে দেখা দিয়েছিল। কবে? 1750 থেকে 1760 সালে, মেইনলি 1754 সালটাকে মেন ধরা হয়। নেক্সট, উপযোগিতাবাদ বলতে কি বোঝায়? উপযোগিতাবাদ, দেখো এটা আমি একটু রিডিং করছি। উপযোগিতাবাদ একটা নৈতিক দর্শন যার মূল ধারণা হলো একটি কাজ বা সিদ্ধান্তের সঠিকতা আর ফলাফলের মাধ্যমে পরিমাপ করা হয় এবং সর্বাধিক মানুষের জন্য সর্বাধিক সুখ বা সুবিধা অর্জন করতে পারা উচিত। অর্থাৎ আমরা কি কাজ করলে সব থেকে বেশি মানুষের জন্য সব থেকে বেশি পরিমাণে সুখ হবে। হ্যাঁ, এখানে ভালো দিকের কথা বলা হয়েছে। আর ব্রিটিশদের ক্ষেত্রে এই উপযোগিতাবাদের প্রচারক ছিলেন বিজ্ঞানী জেরেমি বেনথাম এবং স্টুয়ার্ট মিল। দুজনেই খুব ভালো মানুষ ছিল বলা যায় ভারতের রেসপেক্টে। তারা মেইনলি যে মাদ্রাজ ছিল সেই মাদ্রাজে ভূমি সংস্কার আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সম্পদের বহির্গমন। সম্পদের বহির্গমন মানে কি? যখন কোনো একটা দেশের অর্থনৈতিক সম্পদ অন্য একটা দেশে চলে যাবে তখন সেটাকে বলছি সম্পদের বহির্গমন। এটা মেইনলি ভারতবর্ষে ব্রিটিশদের শাসনকালে দেখা দিয়েছিল। কি দেখা দিয়েছিল? যে ব্রিটিশরা ভারত থেকে প্রচুর পরিমাণে সম্পদ তাদের দেশে অর্থাৎ ইংল্যান্ডে বা ব্রিটেনে নিয়ে গেছিল। আমরা অনেকেই না মোগল সাম্রাজ্যের সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যকে গুলিয়ে ফেলি। মোগল সাম্রাজ্য কি বলতো, ভারত থেকে কোনো কিছু নিয়ে যায়নি, বরং ভারতের তারা সমৃদ্ধি করেছিল, ভারতে তারা অনেক কিছু তৈরি করেছিল, কিন্তু ব্রিটিশরা উল্টো সেই জিনিসগুলোকে তাদের দেশে নিজেরা নিয়ে গেছিল। তো এটা লেখা রয়েছে, আমি আর এখানে বলছি না, তোমরা রিডিং করে নেবে। বা উত্তরগুলো নেওয়ার দরকার হলে অবশ্যই তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, দেন পে করার পরে স্ক্রিনশট পাঠালে আমি তোমাদের গ্রুপে জয়েন করে দেবো, তোমরা সব পেয়ে যাবে। নেক্সট দেখো, কাউতাও প্রথা। কাউতাও প্রথা হচ্ছে চীনে যখন কেউ ব্যবসা বাণিজ্য করতে যেত তো আগের কি হতো যে বিভিন্ন সরকারের বা রাজার দূতগুলো যেত, তো সেই দূতেরা যখন চীনের সম্রাটের কাছে যেত তখন 3 বার মাথা নত করতো, 9 বার মাথাটাকে তার পায়ের কাছে ঠুকতো, দেন সম্রাটের বশতা স্বীকার করতো। তখন সম্রাট তাকে ব্যবসা বাণিজ্য করার জন্য ছাড়পত্র দিত। আর চীনে এই প্রক্রিয়াকে বলা হয় কাউতাও প্রথা। এটাই লেখা রয়েছে। ওকে, কাদেরকে শ্রীরামপুরী ত্রয়ী বলা হয়? তো এটাও কমন কোশ্চেন, তাই কি না? উইলিয়াম কেরি, জশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এই 3জনকে একসঙ্গে বলা হয়। এর কারণ এরা শ্রীরামপুরে একসঙ্গে বসবাস করতো। ঠিক আছে, আর শ্রীরামপুরে কারা বাণিজ্য করেছিল? সেটা হচ্ছে ড্যানিশরা, তাই কি না, বা হল্যান্ডের অধিবাসীরা। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? আমরা জানি প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম কোলভিল। যদি বলা হয় আচার্য, আচার্য হবে লর্ড ক্যানিং। ঠিক আছে, দেখো কোলভিল ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর কোলভিল কে ছিলেন? কোলভিল সেই সময়কার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন তাও। নেক্সট, কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউশনস প্রতিষ্ঠা করেন? মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন 1872 খ্রিস্টাব্দের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা পরবর্তীকালে তোমার 1917 সালের দিকে সম্ভবত এটার নাম পরিবর্তন করে করা হয় বিদ্যাসাগর কলেজ। মে 4th আন্দোলন কি? আমরা জানি চীনে 4ই মে 1919 খ্রিস্টাব্দে, হ্যাঁ, মানে মেইনলি পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা যে আন্দোলন ছিল, মেইনলি জাপানকে চীনের বিভিন্ন অংশ দিয়ে দেওয়ার বিরুদ্ধে, তার প্রতিবাদে চীনা সরকারের বিরুদ্ধে এই আন্দোলনটা ছিল। এটাই ছিল 4ই মে আন্দোলন, যেটা আমরা বড় কোয়েশ্চেন ডিটেলস আলোচনা করেছি, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমাদের জন্য। নেক্সট, কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? আমরা জানি 1798 সালে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। আর প্রথম ভারতের যে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন সেটা ছিল হায়দ্রাবাদের নিজাম। তোমাদের মনে হতে পারে স্যার অধীনতামূলক মিত্রতা নীতি মানে কি? এটার মানে হচ্ছে এটাই যে সেই সময় ভারতের যে বিভিন্ন দেশীয় রাজ্যগুলো ছিল না, সেই রাজ্যগুলো ব্রিটিশ সরকারের সঙ্গে যদি চুক্তি করতো যে ব্রিটিশ সরকার সেই রাজ্যগুলোকে আক্রমণ করবে না, বরং অন্য কোনো রাজ্য যদি আক্রমণ করতে আসে তাহলে ব্রিটিশ সরকার সেগুলোকে
রক্ষা করবে। এর জন্য ব্রিটিশ কি করবে, তাদের সেনাবাহিনী মোতায়েন করবে, আর সেনাবাহিনীকে দেখাশোনা করার জন্য এই রাজ্য সরকারকে খরচ করতে হবে। এটাই ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। ইজি, আশা করি গল্পের মাধ্যমে তোমরা এগুলো বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। নেক্সট দেখো, দেশীয় রাজ্য বলতে কি বোঝো? দেশীয় রাজ্য বলতে কি বোঝায়, দেখো আমাদের বললাম যে আমাদের যে দেশে আমরা জানি যে ব্রিটিশরা রাজত্ব করেছিল, তো ব্রিটিশরা পুরো ভারতবর্ষে ডিরেক্টলি রাজত্ব করেনি, কোনো কোনো জায়গায় কিছু নিজস্ব আমাদের দেশীয় রাজ্য ছিল যারা নিজস্ব ওই জায়গাগুলোকে পরিচালনা করতো, কিন্তু সেখানে মোতায়েন করতো কে, ব্রিটিশ সেনাবাহিনী যুক্ত ছিল অধীনতামূলক মিত্রতার মাধ্যমে, ঠিক আছে। তো ওই সমস্ত রাজ্যগুলো ছিল দেশীয় রাজ্য, এগুলোই ভাষায় লেখা আছে, রিডিং করলেই বুঝতে পারবে। কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? ভারতের লৌহ মানব নামে পরিচিত কে? আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি মূলত এই দেশীয় রাজ্যগুলোকে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর একত্রিত করেছিল, এই কারণে তিনাকে এই আখ্যা দেওয়া হয়েছিল। নেক্সট দেখো, কবে এবং কোথা থেকে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? তো কবে? 1946 খ্রিস্টাব্দে। কোথা থেকে? মুম্বাইয়ের তলোয়ার নামক যুদ্ধ জাহাজ থেকে, তাই কি না? গ্রেট ক্যালকাটা কিলিং কি? অ্যাকচুয়ালি ভারতের এটা মূলত পশ্চিম বাংলা দুভাগ ভাগ হওয়ার এবং পাকিস্তান গঠনের জন্য কলকাতায় মেইনলি মুসলিম লীগের ডাকে 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট একটা বিশাল বড় দাঙ্গা, হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা, যার ফলে বহুত মানুষের নিহত হয়েছিল। এইটাই ছিল গ্রেট ক্যালকাটা কিলিং ডে। খুব দুঃখজনক ঘটনা, আমরা চাই না এইসব ঘটনার পুনরাবৃত্তি ঘটুক আমাদের এই সুন্দর ভারতবর্ষে। নেক্সট দেখো, অথবা মাউন্ট ব্যাটেন প্ল্যান কি? মাউন্ট ব্যাটেন প্ল্যান মানে মাউন্ট ব্যাটেন 1947 খ্রিস্টাব্দের 3 জুন ভারতবর্ষকে ভেঙে দুটো পৃথক রাষ্ট্র তৈরি করা ঘোষণা করেছিল, একদিকে পশ্চিম পাকিস্তান এবং একদিকে পূর্ব পাকিস্তান, মাঝে ছিল ভারত, তাই কি না? তো এই ঘোষণাটাই ছিল মাউন্ট ব্যাটেন প্ল্যান, অর্থাৎ তিনি যে সীমানা রেখাটা করে দিয়েছিলেন সেটা, যেটা মোটামুটি দুটি পক্ষই, পাকিস্তান এবং ভারতের দুটি পক্ষই মেনে নিয়েছিল। নেক্সট দেখো, মার্শাল টিটো কে ছিলেন? তো মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং সামরিক নেতা। তার প্রকৃত নাম ছিল জোসিফ ব্রোজ হবে, এটা বানানটা ব্রোজ টিটো। তেল কূটনীতি কি? তেল কূটনীতি মানে হচ্ছে তোমার মধ্যপ্রাচ্যের যে দেশগুলি তেল উৎপাদনকারী দেশগুলি আন্তর্জাতিক মহলের মধ্যে তেল সম্পর্কিত কূটনৈতিক কর্মকাণ্ডকে বোঝানো হতে হবে। এর মূল উদ্দেশ্য হলো তেল রপ্তানির মাধ্যমে রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করা, অর্থনৈতিক শক্তি অর্জন করা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রভাব ফেলা, এইসব জিনিস নিয়ন্ত্রণ করতে। তেল উৎপাদনকারী দেশগুলির একটা সংস্থার নাম অনেক সময় দেয়, সেই সংস্থার নাম হচ্ছে ওপেক, ঠিক আছে। মিডল ইস্টের যে সমস্ত দেশ থেকে তেল পাওয়া যায় সেগুলো। অথবা দিয়ে দেখো, লং মার্চ কি? তাহলে লং মার্চ কি বলতো? মেনলি চীনের কমিউনিস্ট নেতা ছিলেন নেতা মাও সেতুং 1934 থেকে 35 সাল পর্যন্ত চীনের একদম উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত হেঁটে প্রদক্ষিণ করেছিল। এটাই ছিল লং মার্চ। যেমনটা আমাদের কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজে রিসেন্টলি করলো ভারত জোড়ো অভিযান। ভারত জোড়ো অভিযানে তিনি প্রথম কি করেছিল, দক্ষিণ থেকে একদম উত্তরে হেঁটে কাশ্মীর পর্যন্ত, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটে পদযাত্রা করেছিলেন। তো এইরকমই ছিল লং মার্চ, ঠিক আছে, তার থেকেও বড় প্রভাব। নব উপনিবেশবাদ কি? নব উপনিবেশবাদ মানে আমরা দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন দেশগুলি স্বাধীনতা পেল, এই দেশগুলি যারা নতুন স্বাধীনতা পেল তাদেরকে ডিরেক্টলি তাদের দেশে উপনিবেশ না তৈরি করে ইনডিরেক্টলি তাদের সমস্ত আচার আচরণকে নিয়ন্ত্রণ করা, যেটা আমেরিকা করে। আমেরিকা কি করে, বিভিন্ন দেশকে টাকা পয়সা দিয়ে ঋণ দিয়ে সুদ দেয়, দেন সেই দেশগুলোকে বিভিন্ন কাজ করতে বাধ্য করা হয়। তো এটাই হচ্ছে নয়া উপনিবেশবাদ, ঠিক আছে, এটাই দেখো লেখা রয়েছে। তৃতীয় বিশ্ব কি? দেখো রাষ্ট্রবিজ্ঞানেরও সেট অনেক সেম কোয়েশ্চেন ছিল। ইতিহাসের ক্ষেত্রে যাদের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান আছে তারা খুব মজা পাবে যে অনেক কোয়েশ্চেন তো স্যার ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞানে কমন, তাই কি না? তো তৃতীয় বিশ্ব কিছুই না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন দেশ স্বাধীন হয়েছিল, আর যে সমস্ত দেশগুলি স্বাধীন হয়েছিল তারা না প্রথম বিশ্ব অর্থাৎ আমেরিকার সঙ্গে যুক্ত হয়েছিল, না দ্বিতীয় বিশ্ব অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন দেশগুলির সঙ্গে যুক্ত হয়েছিল। তারা নিজস্ব জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি করেছিল, আর এই জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোকে বলা হয় তৃতীয় বিশ্ব। ক্লিয়ার? সম্ভবত লাস্ট কোয়েশ্চেন,
নেহেরু মহলানবিস মডেল কি? তাহলে এই মডেল হলো ভারতীয় অর্থনৈতিক উন্নয়নের একটি পরিকল্পনা, যা প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং অর্থনীতিবিদ প্রফেসর পিসি মহলানবিস দ্বারা প্রবর্তিত হয়েছিল। অর্থাৎ আমাদের দেশে কিরকম অর্থনীতি গ্রহণ করা হবে, কিভাবে আমাদের দেশের ডেভেলপমেন্ট করা হবে, সে সম্পর্কে এই দুজন মিলে যে মডেল তৈরি করেছিল সেটাই ছিল নেহেরু মহলানবিস মডেল। ঠিক আছে। বিশেষ করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1956 থেকে 1961 সাল পর্যন্ত এই মডেল সব থেকে বেশি কার্যকর হয়েছিল। আর এই সময় দেখবে তোমাদের ইতিহাসের অষ্টম অধ্যায়ে আমরা বলেছিলাম যে বিভিন্ন বড় বড় দুর্গাপুর ইস্পাত কারখানা, ভিলাই ইস্পাত কারখানা, রাউরকেলা ইস্পাত কারখানা গড়ে উঠেছিল। কোন দেশগুলো গড়ে উঠেছিল সেগুলো আলোচনা করেছি। তো এই ছিল আমাদের 24টা এমসিকিউ এবং এসএকিউ। তোমরা যদি পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপটা করতে পারো, তাহলে তোমরা ইজিলি এগুলো খাতা লিখে নাও, সব থেকে বেটার হবে। নেক্সট দেখো, নেক্সট আমরা বড় কোশ্চেন কি কি এসছে শুধু আলোচনা করে দেবো, দেন পরে সেটা আলোচনা করবো। ওকে, দেখো আমরা জানি বিভাগ ক, ইতিহাসের মৌখিক ঐতিহ্যের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি নিয়ে আলোচনা করা। নতুন কোশ্চেন, সম্ভবত এটা আমরা লিখাইনি। অথবা ইতিহাসের লিখনে লেজেন্ডের গুরুত্ব, লেখক লোককথা কি, এটা আলোচনা করেছিলাম। লেজেন্ড লোককথাটা কি মনে হয় বলিনি, ঠিক আছে। যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো, এটা কমন কোশ্চেন, অপশন লেনিন তত্ত্বের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছিল। সোর গ্র্যান্ড বিতর্ক কি? ঔপনিবেশিক ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত, এটা আমি তোমাদের সম্ভবত করাইনি, হ্যাঁ তোমরা দেখে রাখতে পারো। রাজা রামমোহন রায়ের সামাজিক সমস্যা, তোমরা অনেকেই নোটটা চেয়েছো, আমরা যখন যাবো না চতুর্থ অধ্যায় যখন কমপ্লিট করবো চ্যাপ্টার ধরে ধরে, তখন কিন্তু এই সমস্ত নোটগুলো আমি কভার করে দেবো, ঠিক আছে। মেইন তো তোমরা আমার সাজেশনটা এখন ফলো করো, যেটা দেখবে তোমরা সার্চ করো এইচএস হিস্ট্রি সাজেশন বাংলার স্কুল এসএকিউ এলএকিউ বলে, সব পেয়ে যাবে। ওই কোয়েশ্চেনটা অবশ্যই করবে। দেন বাকি কিছু কোয়েশ্চেন আমি চ্যাপ্টার ওয়াইজের ক্ষেত্রে দিয়ে দেবো। নেক্সট দেখো, সাম্প্রদায়িক বাটোয়ারা কি? এক্ষেত্রে ভারতীয় প্রতিক্রিয়া কি ছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা, এই যে রামসে ম্যাকডোনাল্ড 1909 সালে যেটা দিয়েছিল, এলএকিউ গুলো দেখছি কঠিনই দিয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান, এটা আমরা আলোচনা করেছি অলরেডি। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো, এক্ষেত্রে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল, এটা করিনি। মার্শাল পরিকল্পনা, এটা করেছি আমরা। উপনিবেশবাদ বা রাজনৈতিক অর্থনৈতিক গুরুত্ব, এটা করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টে কমন পেলাম, আর এখানে একটা 4টে, তাই কি না? একটা বড় প্রশ্ন কমন পাচ্ছি না, কারণ এখান থেকে আমাদের দুটো করতে হতো, রাজা রামমোহনটা হলে আমাদের হয়ে যেত। তো দেখছো যে আমাদের যে মাত্র তোমাদের 14 থেকে 15টা এসিকিউ দিয়েছিলাম, সেখান থেকেও ইজিলি যেভাবেই হোক 4টা 5টা কমন থাকছে, ঠিক আছে। তোমরা পরীক্ষা আশা করি ফুল মার্কস দিয়ে আসতে পারবে। এরপরও কিছু এক্সট্রা করে রাখো, যেমন রাজা রামমোহন রায়ের মতন কোয়েশ্চেনগুলো, হ্যাঁ আমি আবার ফাইনাল সাজেশন দিয়ে দেবো। কিন্তু আমি আগে বেসিক যেগুলো দিয়েছি ওগুলোই করো, ফাইনালে আমি আশা করছি, এগুলো তো টেস্টের কোয়েশ্চেন, ফাইনালে 100% তোমরা ওই সাজেশন থেকেই কমন পাবে। তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে। আর অবশ্যই একটা রিকোয়েস্ট, তোমরা বাংলার স্কুলকে সাপোর্ট করো, বাংলার স্কুলের পাশে থাকো। বাংলার স্কুল তোমাদের শুধুমাত্র এইচএস এর জন্য না, এইচএস এর পরেও তোমরা কোন লাইনে যাবে, কিভাবে পড়বে, কম্পিটিটিভ কিভাবে পড়বে, শুধুমাত্র বর্তমান যে কোয়েশ্চেন আনসার চলে এসছে বা স্যারেরা দেখবে যে দেখে দেখে পড়িয়ে দিচ্ছে, এরকম না। একটা প্রপার গাইড পাবে, যেটা তোমরা নিজেরা জানতে পারবে বা বুঝতে পারবে যে তোমাদের পড়াশোনা কিভাবে করা উচিত, তাহলে তোমরা সাকসেস পাবে। শুধুমাত্র স্যারেরা এমসিকিউ দাগ দিয়ে দিল, এসএকিউ করে দিল, তোমরা সেগুলোকে জাস্ট মুখস্থ করে গেলে এরকম ভাবে তোমাদের ডেভেলপমেন্ট হবে না। ওকে, সেটাই বলবো, বাংলা স্কুলকে তোমরা অবশ্যই সাপোর্ট করো, লাইক করো, হ্যাঁ, এবং কিছু সাজেশন থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করো। চলো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।